আমাদের দেশে নিজের একটা গাড়ি থাকা এটা কিন্তু অনেকের কাছেই একটা বিশাল বড় স্বপ্ন। আর বেশিরভাগ সময় আমরা কি ভাবি যে মাসিক কিস্তি বা ইএমআইটা যদি দিয়ে দেওয়া যায় তাহলেই তো গাড়িটা কেনা হয়ে গেল। কিন্তু এই ধারণাটা কি আসলেই ঠিক? চলুন সরাসরি একটা প্রশ্ন করি। ধরুন একটা গাড়ির মাসিক ইএমআই 25,000 টাকা। তো এইটা দেখে কি মনে হয় যে গাড়িটা কেনা সম্ভব? দেখুন, প্রশ্নটা খুব সহজ মনে হলেও এর ভেতরেই কিন্তু একটা বড়সড় ভুল লুকিয়ে থাকতে পারে। আর আজকে আমরা ঠিক এই ভুলটাই ভাঙতে চলেছি। 35 লাখ টাকা হয়তো বিশ্বাস করতে কষ্ট হচ্ছে, কিন্তু এটাই সত্যি। একটা 15 লাখ টাকার গাড়ির পিছনে 5 বছরে মোট খরচটা 35 লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে। এখন প্রশ্ন হলো, কিভাবে এই বাড়তি টাকাটা আখির যায় কোথায়? তো চলুন আজকে আমরা কোনো আবেগ দিয়ে নয়, একদম সোজা সাপটা ক্যালকুলেটর নিয়ে বসব। আমরা দেখব এই বাড়তি টাকাটা ঠিক কোন কোন খাতে চলে যাচ্ছে। আমরা গাড়ির আসল খরচটা বের করব, কোথায় কোথায় খরচ লুকিয়ে থাকে সেটা খুঁজে বের করব, আর সবশেষে গাড়ি কেনার আগে কোন স্মার্ট নিয়মটা মাথায় রাখা উচিত সেটাও জানব। আচ্ছা, ব্যাপারটা ভালোভাবে বোঝার জন্য চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। ধরুন কেউ 15 লাখ টাকা দামের একটা গাড়ি কিনবেন, যেমন ধরুন একটা টয়োটা এক্সিও। তো নিয়ম অনুযায়ী সাধারণত গাড়ির দামের একটা অংশ, ধরুন 20%, মানে 3 লাখ টাকা আপনাকে ডাউন পেমেন্ট হিসেবে দিতে হবে। তার মানে ব্যাংক থেকে আপনি লোন নিচ্ছেন বাকি 12 লাখ টাকা। এখন মজাটা দেখুন, এই 12 লাখ টাকা লোনের জন্য 5 বছরে বা 60টা কিস্তিতে আপনাকে মোট শোধ করতে হবে প্রায় 16,74,000 টাকা। খেয়াল করেছেন? লোন নিলেন 12 লাখ, কিন্তু ফেরত দিচ্ছেন তার থেকে অনেক বেশি। তার মানে শুধু সুদ বা ইন্টারেস্ট হিসেবেই আপনাকে বাড়তি দিতে হচ্ছে 4,74,000 টাকা। এই পুরো টাকাটাই কিন্তু ব্যাংকের লাভ আর আপনার জন্য গাড়ির খরচের একটা বিরাট অংশ। তাহলে পুরো হিসাবটা যদি এক জায়গায় দেখি, কি দাঁড়াচ্ছে? গাড়ির দাম ছিল 15 লাখ, কিন্তু ডাউন পেমেন্ট আর লোনের সুদ মিলিয়ে এর কার্যকরী দাম হয়ে গেল প্রায় 19,74,000 টাকা। মানে শোরুম প্রাইসের থেকে প্রায় 5 লাখ টাকা বেশি। এখনও কিন্তু গাড়িটা রাস্তায় নামেনি। কিন্তু গল্পটা এখানেই শেষ না। এই যে প্রায় 20 লাখ টাকার হিসাব দেখলেন, এর বাইরেও আরও অনেক খরচ আছে। এগুলোকে আমরা বলি হিডেন কস্ট বা লুকানো খরচ। গাড়ি কেনার প্রথম দিকের উত্তেজনায় এই খরচগুলোর কথা আমরা প্রায়ই ভুলে যাই। যেমন ধরুন, গাড়ি কেনার সাথে সাথেই আপনাকে রেজিস্ট্রেশন আর এআইটি বা অ্যাডভান্সড ইনকাম ট্যাক্সের জন্য প্রায় 1-2 লাখ টাকা গুনতে হবে। এরপর প্রতি বছর ইন্স্যুরেন্সের টাকা, ট্যাক্স টোকেন আর ফিটনেসের খরচ আছে। গাড়িটাকে ঠিক রাখতে নিয়মিত সার্ভিসিং তো করাতেই হবে, তাই না? আর ঢাকা শহরে থাকলে তো পার্কিং আর টোলের খরচ আছেই। এই খরচগুলো আলাদাভাবে ছোট মনে হলেও বছর শেষে কিন্তু বেশ বড় একটা অ্যামাউন্ট হয়ে যায়। এই চার্টটা একবার দেখুন। এখানে গাড়ির আসল মাসিক খরচের একটা ব্রেকডাউন দেওয়া আছে। অবাক করার মতো ব্যাপার হলো, ইএমআই কিন্তু মোট খরচের অর্ধেকেরও কম, মাত্র 45%। বাকিটা চলে যাচ্ছে ফুয়েল, মেইনটেনেন্স আর পার্কিংয়ের মতো খরচে। আচ্ছা, পরের অংশে যাওয়ার আগে একটা কথা বলি। এই যে আমরা টাকার হিসাবটা এত ভেঙে চুরে দেখছি, এই ধরনের প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু আমরা সাধারণত স্কুল কলেজে পাই না। যদি এই আলোচনাটা কাজের মনে হয়, তাহলে ক্যারিয়ার নলেজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমরা এরকম আরও অনেক বিষয় নিয়ে কথা বলি। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্টে আসি, অ্যাসেট বনাম লায়াবিলিটি, মানে সম্পদ বনাম দায়। সহজ কথায়, অ্যাসেট বা সম্পদ পকেটে টাকা নিয়ে আসে, আর লায়াবিলিটি বা দায় পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। এখন আপনারাই বলুন, একটা পার্সোনাল গাড়ি যার জন্য প্রতি মাসে ইএমআই, তেল আর মেইনটেনেন্সের খরচ আছে, সেটা কি? নিঃসন্দেহে এটা একটা লায়াবিলিটি। আর এর সাথে আছে আরেকটা নীরব ঘাতক, যার নাম ডেপ্রিসিয়েশন বা মূল্যহ্রাস। আপনি শোরুম থেকে গাড়িটা বের করে রাস্তায় নামানোর সাথে সাথেই কিন্তু এটার দাম 15 থেকে 20% কমে গেল। এটা এমন একটা খরচ যেটা চোখে দেখা যায় না, কিন্তু পকেটের উপর ঠিকই প্রভাব ফেলে। আচ্ছা, অনেক তো সমস্যার কথা হলো, এবার একটু সমাধানের দিকে যাওয়া যাক, তাই না? গাড়ি কেনার মতো একটা বড় আর্থিক সিদ্ধান্ত নেয়ার জন্য বিশেষজ্ঞরা একটা সহজ কিন্তু খুব কাজের নিয়মের কথা বলেন। চলুন দেখি এই স্মার্ট নিয়মটা কি। নিয়মটা হলো 24-10 রুল। খুবই সহজ। প্রথমত, 20 মানে গাড়ির দামের কমপক্ষে 20% ডাউন পেমেন্ট দিন নিজের জমানো টাকা থেকে। দ্বিতীয়ত, 4 মানে লোনের মেয়াদ সর্বোচ্চ 4 বছরের মধ্যে রাখুন, কারণ মেয়াদ যত বাড়বে সুদের বোঝাও তত বাড়বে। আর সবথেকে গুরুত্বপূর্ণ হল 10, গাড়ির পেছনে মোট মাসিক খরচ, মানে ইএমআই, তেল, ইন্স্যুরেন্স সব মিলিয়ে যেন মোট মাসিক আয়ের 10% বেশি না হয়। তো সব হিসাব নিকাশ আর নিয়মকানুন জানার পর ফাইনাল ডিসিশন নেওয়ার আগে নিজেকে কয়েকটা খুব জরুরি প্রশ্ন করা উচিত।
এটাকে একটা ফাইনাল চেকলিস্টও বলতে পারেন। নিজেকে একদম সততার সাথে এই প্রশ্নগুলো করুন। প্রথমত, গাড়ির জন্য যে ইএমআই গুনতে হবে সেটা কি মোট আয়ের 20% মধ্যে আছে? আপনার কি অন্তত 6 মাসের খরচ চালানোর মতো একটা ইমার্জেন্সি ফান্ড আছে? গাড়িটা কেনা কি সত্যিকারের প্রয়োজন নাকি শুধুই একটা শখ বা স্ট্যাটাসের বিষয়? নতুন গাড়ির বদলে একটা ভালো কন্ডিশনের সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার কথা ভেবেছেন কি, যাতে ডেপ্রিসিয়েশনের বড় ধাক্কাটা এড়ানো যায়? আর সবশেষে, আগামী 5 বছরের জন্য গাড়ির মোট খরচ বা টোটাল কস্ট অফ ওনারশিপ কি হিসাব করেছেন? এই প্রশ্নগুলোর উত্তরই সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দেখুন, আমাদের আজকের আলোচনার উদ্দেশ্য কিন্তু এটা নয় যে গাড়ি কেনা যাবে না। আসল উদ্দেশ্য হল এটা নিশ্চিত করা যে গাড়িটা যেন জীবনের বোঝা হয়ে না দাঁড়ায়, মানে আপনি যেন গাড়ির মালিক হন, গাড়ি যেন আপনার মালিক না হয়ে যায়। তো সব আলোচনার শেষে আপনাদের কাছে একটা প্রশ্ন। বাংলাদেশের এখনকার অর্থনৈতিক পরিস্থিতিতে ইএমআই দিয়ে গাড়ি কেনাটা কি একটা স্মার্ট ডিসিশন নাকি স্রেফ একটা দামি লাইফস্টাইলের ফাঁদ? কি মনে হয়? আপনার যুক্তিটা নিচে কমেন্ট করে জানান। পরিচিতদের মধ্যে যদি কেউ গাড়ি কেনার কথা ভেবে থাকে তাহলে এই বিশ্লেষণটা তার সাথে অবশ্যই শেয়ার করুন। হয়তো তার কয়েক লাখ টাকা বেঁচে যেতে পারে। আর এরকম আরও দরকারি আলোচনার জন্য ক্যারিয়ার নলেজের সাথেই থাকুন। ধন্যবাদ।